ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক তালিখাতায় আমি স্বাগত জানাচ্ছি সবাইকে। রঞ্জন শুভ্র। দীর্ঘদিন ধরে আস্থার সংকট, কম লেনদেন এবং নতুন মানসম্পন্ন কোম্পানির স্বল্প অংশগ্রহণে দেশের পুঁজিবাজার প্রত্যাশিত গতি পাচ্ছে না। বাজারকে আরও শক্তিশালী ও বিনিয়োগ বান্ধব করতে আইপিও প্রক্রিয়াকে সহজ, দ্রুত আর স্বচ্ছ করার দাবি জোরালো হচ্ছে তাই দিন দিন। এক্ষেত্রে কী ধরনের সংস্কার সবচেয়ে জরুরি এবং বাস্তবে কী পরিবর্তন আনা সম্ভব, এ বিষয়ে কথা বলেছেন বা বলতে যাচ্ছেন আমার সাথে পুঁজিবাজার বিশ্লেষকরা, এবং এসব নিয়ে আজকে আলোচনা করব। আলোচনার বিষয় আইপিও প্রক্রিয়া সহজ হবে কিভাবে। আর আলোচনা করতে আমার সাথে অনলাইনে যুক্ত আছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ সিদ্দিক এবং ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেডের সাবেক সিনিয়র সহ সভাপতি আহমেদ রশিদ লালী। দুজনকেই স্বাগত। আমি আমাদের আজকের যেই বিষয় আইপিও প্রক্রিয়া সহজ হবে কিভাবে, তার আগে আসলে যদি গোড়াগুলো চিহ্নিত করা যায় সমস্যার, যদি একই প্রশ্ন দুজনের কাছেই রাখবো যে বর্তমানে যে আইপিও প্রক্রিয়া রয়েছে সেগুলোর দুর্বলতা যদি বলি যে একদম নির্দিষ্ট করে যদি জানতে চাই যে সবচেয়ে বড় দুর্বলতার জায়গাটা কোথায়, সেটি দিয়েই যদি আজকের আলোচনা শুরু করি। আহমেদ রশিদ লালী, আপনার কাছে দিয়ে শুরু করতে চাই আজকের আলোচনা। জি, আইপিও প্রক্রিয়ার সবচেয়ে বড় দুর্বলতা কোনটা এই মুহূর্তে? সবচেয়ে বড় দুর্বলতা যেটা ছিল সেটা হলো টাইম ফ্যাক্টর। বিকজ 1.5-2 বছরও লেগে যায় একটা আইপিও মার্কেটে হিট করতে। সো টাইম ফ্যাক্টর সবচেয়ে বড়। এক্সপেন্ডিচার, যেটা এক্সপেন্সেস অনেক লেগে যায় একটা আইপিও আনতে ইস্যুয়ারদের। এবং ফাইলটা এখন যেটা করতে চাচ্ছে ওনারা সেটা হলো ডিজিটাইজেশনটা করতে চাচ্ছে, যে ফাইলটা কোথায় আছে, এনহ্যান্সড অডিট করতে চাচ্ছে। এনহ্যান্সড অডিট মানে হলো যে কোম্পানির যে সিএফও এবং এমডি ওনাদের ইসে তো অডিট হয়, ওনারা যেভাবে দেন, রিপোর্ট দেন, অডিট করান, সেভাবে এটা করে দেন, ওইটা করে দেন, এভাবে করে দেন। সো এখন কিন্তু সেইটা টোটাল জিনিসটা একটা এনহ্যান্সড অডিট ওনারা বলছেন। বাট ইভেনচুয়ালি যেটা এনহ্যান্স অডিট বলতে বুঝি সেটা আমি মনে করি যে দিস ইজ একটা ভালো উদ্যোগ ওনাদের। এমডি এবং সিও কেও কিন্তু অ্যাকাউন্টেবল করছেন। এখন এমডি এবং সিও কে অ্যাকাউন্টেবল ওনারা করে দিবেন। ডাইরেক্ট লিস্টিং এর বিষয়ে ওনারা একটা সিদ্ধান্ত নিতে চাচ্ছেন। ডাইরেক্ট লিস্টিং কিভাবে হবে, চেঞ্জ করবে। যেটা আগে ছিল শুধু সরকারি কোম্পানি করতে পারবে, এখন সেটা চেঞ্জ হবে। যেটা ধরেন অনেক জিনিস ছিল, যে ডকুমেন্টেশন অনেক ছিল এসিসিতে, যে এটা লাগবে ওইটা লাগবে, সেইটা এখন যেটা অপ্রয়োজনীয় ডকুমেন্টেশন সেগুলা ওনারা এখন ইয়ে করছেন, যে সেগুলোর প্রয়োজন নাই, সেগুলো কমিয়ে দিচ্ছেন। ডিউ ডিলিজেন্স, যেটা ইস্যু ম্যানেজারের ডিউ ডিলিজেন্সটা অনেক বেশি হয়ে যাচ্ছে। ইস্যু ম্যানেজারের ডিউ ডিলিজেন্সটা, ইস্যুয়ার যেটা আনসারেবল হবেন সেটা এমডি সিএফও বললাম। ক্যাপিটাল রেজিংটার একটা সময় ছিল যে 2 বছর এর মধ্যে ক্যাপিটাল রেজ করতে পারবে না, সেটা উঠায় দেওয়া হচ্ছে। মানে আপনি যখন মার্কেটে লিস্টিংয়ের জন্য অ্যাপ্লাই করবেন তার 2 বছর আগে পর্যন্ত ক্যাপিটাল রেজ করা যাবে না, সেই জিনিসটা তুলে দেওয়া হচ্ছে। এবং ইস্যুয়ার যেটা আছে, ইস্যু ম্যানেজার ইস্যুয়ারকে মানে ইস্যু ম্যানেজার ইস্যুয়ারকে গ্রুমিং করবে, এই জিনিসটাও আসতেছে, যে কিভাবে কি করতে হয়, কিভাবে রিপোর্টিং করতে হয়, কিভাবে কি করতে হয়, এটা গ্রুম করবে। সো অল ইন অল আমার কাছে মনে হয় যে এইসব জিনিস একটা ইয়ে হয়ে গেলে পরে সবাই অ্যাকাউন্টেবিলিটির মধ্যে আসবে, ইস্যু ম্যানেজারও আসবে, কোম্পানিও আসবে। জি, থ্যাংক ইউ। একদম। একটু ফারুক আহমেদ সিদ্দিকীর কাছে যেতে চাই। আমরা শুনছিলাম আহমেদ রশিদ লালীর কথা। ফারুক আহমেদ সিদ্দিকী, আপনার কাছে আমার একই প্রশ্ন থাকবে যে আসলে এই আইপিও প্রক্রিয়ার এই সময়ে এসে সবচেয়ে বড় দুর্বলতা কোনটা, পাশাপাশি এটিও একটু জানবো যে এখন এসে আসলে কেন জরুরি, সেটিও যদি একটু শুনে নিতে চাই। জরুরি তো অবশ্যই, কারণ 2 বছরের বেশি সময় কোনো আইপিও বাজারে আসে, হিট করে না। এবং এত দীর্ঘ সময় যদি একটা কোনো আইপিও না আসে, সে বাজার কিভাবে চলবে এবং তার ভবিষ্যৎ কি, এটা নিয়ে প্রশ্ন অবশ্যই জানবে। সুতরাং বাজারে আইপিও আনতেই হবে। এবং লালী সাহেব যেটা বলেছেন আমি একমত,
যে একটা প্রধান সমস্যা হচ্ছে দীর্ঘসূত্রিতা, অর্থাৎ দীর্ঘ সময় লেগে যায়। এটাকে আমার মনে হয় কমানো সম্ভব, এবং বিভিন্ন মেজারের কথা চিন্তাও করা হয়েছে যে এটা সময়টা কমিয়ে নিয়ে আসা। তবে এর মধ্যে আবার ডিউ ডিলিজেন্সও কিন্তু করতে হবে, কারণ আমরা দেখেছি যে আইপিওর মাধ্যমে অনেক কোম্পানি এসেছে যার ফলে বিনিয়োগকারীরা পরবর্তীকালে ক্ষতিগ্রস্ত হয়েছে। এখানে একটা বড় একটা ভূমিকা আমার মনে হয় সমস্যা হচ্ছে আইপিও প্রাইসিং পলিসি। একটা কোম্পানি যখন আসবে, যখন সেই আইপিও কে 10 টাকা ফেস ভ্যালুর আইপিও কে আমি কত প্রিমিয়াম দিব, এই জিনিসটা কিন্তু অত্যন্ত ক্রুশিয়াল, এবং এটা বিভিন্ন পদ্ধতিতে আমরা হয়তো ডিটারমিন করতে পারি, কিন্তু সব পদ্ধতিতেই মিসইউজ করার একটা সম্ভাবনা থেকে যায়, এটাকে ম্যানুপুলেট করার একটা সম্ভাবনা থেকে যায়। সুতরাং একটা সিম্পল মেকানিজম বের করতে হবে প্রাইসিং পলিসি সম্পর্কে, যেটাকে ম্যানুপুলেশন করা সম্ভব নয়, অ্যান্ড ট্রান্সপারেন্ট অ্যান্ড ইজি টু আন্ডারস্ট্যান্ড। এবং একই সাথে আমি বলবো যে অনেক কোম্পানি আছে এখন পুঁজিবাজারে আসার যারা লিস্টিং করে না। তো একটা কোম্পানি যে ধরে 20 বছর 30 বছর ধরে ব্যবসা করেছে, তাকে যদি যথেষ্ট ভালো করছে, অনেক প্রিমিয়াম দিয়েছে, বিশাল হয়েছে, ফার্মাসিউটিক্যাল সেক্টরে একাই এ ধরনের অনেক কোম্পানি আছে। তো এইসব কোম্পানিকে যদি আইপিও প্রাইসিং এ যদি যথেষ্ট প্রিমিয়াম না দেন, তাহলে তারা তো আসতে চাইবে না। একদম না। আমি 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 ফারুক আহমেদ, আমি আপনার কাছে বিনিয়োগ বাড়ানোর যে আসলে প্রক্রিয়াগুলো বা বিনিয়োগ বাড়ানোর জন্য যা যা করা দরকার সেগুলো নিশ্চয়ই শুনবো। আমি আসলে একটু শুনতে চাচ্ছিলাম যে কোনগুলো আসলে বাধা, দুজনের কাছ থেকে শুনলাম। সেই ক্ষেত্রে যদি বলি যে আসলে সহজটা করা যায় কিভাবে, মানে আপনাদের একটু পরামর্শের কথা যদি আগে শুনে নিতে চাই যে বিনিয়োগগুলো কিভাবে আসবে, আইপিও বাড়ালে সেগুলো পরে শুনবো, তার আগে যদি জি ডাইরেক্ট লিস্টিং কথা বেসরকারি খাতে লালি সাহেব বলেছেন, এ সম্বন্ধে আমি একটু মন্তব্য করতে চাই সবার ছোট্ট। সেটা হচ্ছে যে প্রাইভেট সেক্টরে ডাইরেক্ট লিস্টিং নীতিগত কোনো আপত্তি নাই, কিন্তু একটা কথা মনে রাখতে হবে যে ডাইরেক্ট লিস্টিং এর মাধ্যমে অর্থনীতিতে নতুন কোনো বিনিয়োগ হয় না। এখানে শুধুমাত্র শেয়ারের মালিকের পরিবর্তন ঘটে। অর্থাৎ প্রাইভেট সেক্টরে যদি আমি ডাইরেক্ট লিস্টিং অ্যালাউ করি, তাহলে যে শেয়ার হোল্ডার বর্তমানে আছে তারা এটা বেশ চড়া দামে বিক্রি করতে পারবে, এবং এর মধ্যে একটা ম্যানিপুলেট করার সম্ভাবনা থেকে যায়। সুতরাং এটা আমি বিরোধিতা করছি না, কিন্তু এটা করার আগে পুঙ্খানুপুঙ্খভাবে এটা সম্পর্কে চিন্তা করা উচিত, কারণ এর মাধ্যমে প্রাইমারি মার্কেটে কোনো বিনিয়োগ হচ্ছে না, শুধুমাত্র সেকেন্ডারি মার্কেটে এটা আসছে। এটা আমার বক্তব্য ছিল ডাইরেক্ট সম্পর্কে। আহমেদ হোসেন লালী, আপনি কি বলবেন যে কিভাবে আরো সহজ আসলে করা যায়? আমরা শুনছিলাম আপনার ফারুক আহমেদের কাছ থেকে, আপনার কাছ থেকে একটু শুনতে চাই যে বা সংকটগুলো কোথায় সহজ করতে গিয়ে। না, যে জিনিসগুলো আমি অলরেডি প্রথম বলেছি সেগুলোই করতে হবে, সেগুলো করলেই সহজ হবে। আপনার যে রিকোয়ারমেন্ট অফ ডকুমেন্টসগুলো, অপ্রয়োজনীয় রিকোয়ারমেন্টসগুলো বাদ দিতে হবে, যেটা এবং যেটা লেস রিকোয়ার্ড ডকুমেন্টস সেটা বাদ দিয়ে যেটা বেশি রিকোয়ারমেন্ট ডকুমেন্টসের সেগুলোই রাখতে হবে। ডিউ ডিলিজেন্স ইস্যু ম্যানেজারকে দিয়ে করাতে হবে, এবং ইস্যু ম্যানেজার ওনার রেসপন্সিবল হতে হবে ডিউ ডিলিজেন্সের জন্য। এবং দীর্ঘসূত্রিতা কমবে, কিন্তু যদি আপনার টোটাল দায়িত্বটা ইস্যু ম্যানেজার নেয়, তাইলে কিন্তু এটার টোটাল যেটা কমে যাবে টাইম। ক্যাপিটাল রেজিংয়ের যে একটা এমবার্গো ছিল 2 বছরের ভিতরে, সেটা কমিয়ে দিলে সেখানেও কিন্তু সহজ হবে এই ইয়েগুলো আসতে, আইপিওগুলো আসতে। এক্সপেন্সেস, প্রচুর এক্সপেন্সেস, একটা আইপিও আসতে কিন্তু অনেক এক্সপেন্ডিচার হয়ে যায় ইস্যুয়ারের। সো এই জায়গাটা একটা কমায় দিলে পরে আপনার ইস্যুয়ারদের খরচটা কমবে। সো এই জিনিসগুলো আমার মনে হয় অল ইন অল যে কাজগুলো করতে যাচ্ছে এখন এসিসি, আমি সাধুবাদ জানাই, এবং এই কাজগুলো করলে আইপিওটা অনেক সহজতর হবে। একদম পরিষ্কার, দুজনের কাছ থেকে শুনলাম। আমি ফিরে এসে আমি দুজনের কাছ থেকে পরামর্শ শুনলাম, কিন্তু এটি করতে গিয়ে বিনিয়োগকারীদের সুরক্ষা, স্বচ্ছতা, আস্থার ঘাটতি, স্বচ্ছতার অভাব বা আস্থার ঘাটতি দেখা দেয় কিনা, এগুলো এরকম কোনো শঙ্কা আছে কিনা সেগুলো নিয়ে আলাপ করবো। কিন্তু একটা বিরতির সময় হয়ে গেছে, দুজনেই থাকুন আমার সাথে। বিরতি নিচ্ছে একটা ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন টালিখাতায়।
ইসলামী ব্যাংক নিবেদিত, সঙ্গী থাকুন। আবারও স্বাগত ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক তালিকাতে। আজকে আমাদের আলোচনার বিষয় আইপিও প্রক্রিয়া সহজ হবে কিভাবে, এবং আলোচনা করতে আমার সাথে অনলাইনে যুক্ত রয়েছেন ফারুক আহমেদ সিদ্দিকী এবং আহমেদ রশিদ লালী। আমি শুরুতেই এবারও যদি আমি একটু ফারুক আহমেদ সিদ্দিকী আপনার কাছে যেতে চাই। বিরতির আগে প্রশ্ন রেখেছিলাম যে আইপিও প্রক্রিয়া সহজ করতে গিয়ে আসলে বিনিয়োগকারীদের সুরক্ষা ও স্বচ্ছতা আসলে কোনো ধরনের ঝুঁকির মুখে পড়বে কিনা, আর যদি এবং এই ভারসাম্যটা আসলে যেটির কথা বলা হচ্ছে যে ভারসাম্যটা কিভাবে আসলে নিশ্চিত করা যায় সহজ করতে গিয়ে। আমার মনে হয় এটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন। এই দুটো জিনিসের মধ্যে একটা ভারসাম্য রাখবে, যে আপনি সহজ করবেন বা সহজ করতে যেয়ে বিনিয়োগকারীদের স্বার্থপূর্ণ যেন না হয়। আমার মনে হয় যে একটা প্রধান সমস্যা আমাদের, আমি যেটা মনে করি যে সবকিছুর মূলে কিন্তু অডিট কোয়ালিটি। অডিট যদি ঠিকভাবে না হয় তাহলে পরবর্তীকালে যত কিছু স্টেপ আছে সব কিন্তু ওই অডিট এর উপর বেস করে হচ্ছে। তো আমি যদি অডিট কোয়ালিটি এনশিওর করতে না পারি, সেখানেই মূল সমস্যাটা দেখা দেয়। এখন অডিট কোয়ালিটি আমি কিভাবে এনশিওর করব? কারণ অডিটার আমাদের দেশে ধরেন হয়তো কিছু অডিটার তো অবশ্যই আছে যাদের ক্রেডিবল, কিন্তু বিপুল সংখ্যক অডিটারও আছে যাদের অডিট কোয়ালিটি অতটা স্বচ্ছ নয় বা অতটা ভালো নয়। এখন এই অডিট কোয়ালিটি এনশিওর করতে না পারলে সাবসিকুয়েন্টলি এটার এফেক্ট পড়ছে আইপিও প্রাইসিং এর উপর, এটার এফেক্ট পড়ছে আইপিও আপনি অ্যাডমিট করবেন কিনা থাকে, এটা সব জায়গায় এটার এফেক্ট পড়ছে। এটা ইস্যু ম্যানেজারের উপর এফেক্ট পড়ছে, আন্ডার রাইটারের উপর এফেক্ট পড়ছে। এখন অডিট কোয়ালিটি আপনি যেটা বলা হলো যে চিফ ফাইন্যান্সিয়াল অফিসার সিএফও এবং এমডি এটা সার্টিফাই করবে, দেখেন তারা হচ্ছে একটা কোম্পানির যত কথাই বলা হোক না কেন, বাস্তব কথা হচ্ছে তারা বোর্ড অফ ডাইরেক্টরস এর দ্বারা নিয়ন্ত্রিত দুজন কর্মকর্তা, এবং তারা সম্পূর্ণভাবে স্বাধীনভাবে কাজ করতে পারবে এই ধরনের কর্পোরেট গভর্নেন্স আমরা এখনো নিশ্চিত করতে পারি না। সুতরাং তাদেরকে দায়িত্ব দিলেই যে এই অডিট কোয়ালিটি ইমপ্রুভ করে যাবে, এটা আমার মনে হয় সঠিক না। আবার এনহ্যান্স অডিটের কথা যেটা বলা হচ্ছে, এটার অর্থ কি? আবার অডিট হবে, আর একটা গ্রুপ অডিট করবে, ফরেন্সিক অডিট করবে, এতে তো আরো সময় লাগবে, এতে আরো কস্টিং লাগবে, এগুলো ব্যয় কে করবে? সুতরাং এই সমস্ত কথা চিন্তা করে সুচিন্তিত ভাবে আমাদের কথা বলা উচিত। আমাদের চট করে একটা মনে আসলে আমি বলে দিলাম এইটা ঠিক হবে না, এবং যে পেপারগুলো লাগবে বলছে অপ্রয়োজনীয় পেপার লাগবে না। অপ্রয়োজনীয় পেপার কোনটা আমাকে আমরা চিহ্নিত করতে হবে যে এই কাগজগুলো অপ্রয়োজনীয়, তারপরে কথা বলবো যে আমাদের এটা 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 লাগবে না। আমি জাস্ট যদি বলি অপ্রয়োজনীয় কথা লাগবে না, ইট মিনস নাথিং, অ্যাবসলিউটলি নাথিং। একদম পরিষ্কার। আহমেদ রশিদ লালী, আপনার কাছে যাই এবার। ঝুঁকির কথাটা তো বললেন, আমরা বিদেশি বিনিয়োগকারী বা বড় ধরনের বিনিয়োগকারীর কথা যদি বলি, কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর কথা যদি বলি, এদেরকে আরো বেশি পুঁজিবাজারমুখী করার জন্য আইপিও প্রক্রিয়া সহজ করার ক্ষেত্রে কোন বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া উচিত বলে আপনি মনে করেন? যে আমি শুরুতে যেটা বলেছি, টাইম এক্সপেন্ডিচার, এবং আরেকটা জিনিস যেটা আপনার ফান্ড রেজিংটা, এই জিনিসগুলো সহজ করা হচ্ছে। সো এইগুলো খুব দরকার। এবং আরেকটা কথা বলি যে উনি যেহেতু মাল্টিন্যাশনালে ছিলেন, কাজ করেছেন, হি নোজ যে এটা কি ইম্পেডিমেন্ট কোথায় 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 বটলনেকস আসে একটা মাল্টিন্যাশনাল কোম্পানিকে বাজারে আসার জন্য, কোথায় বটলনেক আসে সেগুলো উনি আশা করি যে উনি বলেছেন যে ওইগুলো উনি ঠিক করবেন এবং ওগুলো দূর করে হি ওয়ান্টস মাল্টিন্যাশনালস টু কাম ইন দ্য মার্কেট। এক, দুই নম্বর হলো যে যেটা ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টর। সো উনি যেহেতু মাল্টিন্যাশনালে কাজ করেছেন, মোটামুটি মাল্টিন্যাশনাল যারা ইন্টারন্যাশনাল যারা ইনভেস্টর, ওনাদের সাথে একটা ওনার আলাপচারিতা আছে, সেটা উনি হয়তো চেষ্টা করবেন যে সেই মাল্টিন্যাশনাল ইনভেস্টরদেরকে নিয়ে আসতে। আর সবচাইতে বড় জিনিস হলো যে আমাদের বাজারটাকে যদি ঠিক না করতে পারি, তাহলে মাল্টিন্যাশনাল ইনফ্যাক্ট যারা ইন্টারন্যাশনাল ইনভেস্টর আছে ওরা আসবে না। তো আগে তো আমাদের বাজার ঠিক করতে হবে, বাজারকে ভাইব্রেন্ট করতে হবে। আপনি আজকের ইয়েটা বেক্সিমকো লিমিটেড তুলতে কত সময় লেগে গেল, এখন এই বেক্সিমকো লিমিটেডের
উসিলা দিয়া, ইসলামী ব্যাংকের উসিলা দিয়া এই জিনিসগুলো তো ফরেন ইনভেস্টর দেখে যে ভাই আমি কিনতে পারি, বিক্রি করতে গেলে তো ওনারা স্যাংশন লাগাই দেয়। সো এই জিনিসগুলো আমাদের বাজারকে আরো বেশি ভাইব্রেন্ট এবং সহজতর না করা পর্যন্ত একদম। আমি আমি ইনস্টিটিউশনাল আমি আহমেদ রশিদ আলী, আপনি আগের কথা বলছিলেন, আপনার কথা সূত্র ধরে একটু জানতে চাই যে অতীতেও কিন্তু কিছু আইপিও নিয়ে কিন্তু বিতর্ক ছিল, অনিয়মের অভিযোগ ছিল, সেগুলো থেকেও আসলে কোনো ধরনের শিক্ষা নেওয়া উচিত কিনা একদম সংক্ষেপে শুনতে চাই। অবশ্যই শিক্ষা নেওয়া উচিত, এবং বিগত দিনে যে উইক কোম্পানিগুলো এসছে, যাদের কোনো রেকর্ড ভালো না, ওনারা যে আসছেন, ওনারা যে বাজারে ক্ষতি করে দিয়ে গেছেন, সেটা কিন্তু একদম গ্রহণযোগ্য না এবং এটা মানা যায় না। তো ওনারা একদম। উপলক্ষেও কাজ করছেন, এসিসি কাজ করছে সেটা। একদম একদম ফারুক আহমেদ সিদ্দিকী, আপনি একদম শেষ দিকে এসেছি, কিছু বলবেন কিনা? আমি এটাই শুধু বলতে চাই যে বর্তমান যে কমিশন আছে, এর যে চেয়ারম্যান আছেন বা কমিশনাররা আছেন, তাদের যোগ্যতা সম্পর্কে আমার কোনো প্রশ্ন নেই, তারা অত্যন্ত যোগ্য ব্যক্তি, কিন্তু তাদের মূল্যায়ন করতে হবে তাদের রেজাল্ট ওরিয়েন্টেড কাজ দেখার পর। এখন একদম। মূল্যায়ন করা সম্ভব না। আমি আশা করব ইতিবাচক মূল্যায়ন আমরা একদম। করতে পারবো, এটুকুই আমার শেষ বলা হচ্ছে। আহমেদ রশিদ আলী এবং ফারুক আহমেদ সিদ্দিকী, দুজনকে অসংখ্য ধন্যবাদ আজকে টালিখাতায় আমাদেরকে সময় দেওয়ার জন্য। ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালিখাতা আজ এ পর্যন্তই। সঙ্গে থাকুন।